ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে সরকারের প্রতি সহযোগিতার আবেদন স্বজনদের। আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর আশাবাদ কুয়েত দূতাবাসের। ময়মনসিংহের ত্রিশালে খাবারে বিষক্রিয়ায় 2 শিশুসহ 3 জনের মৃত্যু। আটক করা হয়েছে দোকানিকে। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। 3 দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। 7 এপ্রিল থেকে শুরু প্রচারণা। এবং অ-ইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত ব্রিটেনের। বুঝতে হবে বাড়তি ফি, প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। সময় সংবাদে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। উদ্ধারের আশায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ইয়েমেনে আটকে পড়া প্রায় 3000 বাংলাদেশি। আর তাই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে দেশে থাকা স্বজনদের। পরিবারের সদস্যদের উদ্ধারে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে এ বিষয়ে দায়িত্ব পাওয়া বাংলাদেশের কুয়েত দূতাবাসের কর্মকর্তারা আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করার ব্যাপারে আশাবাদী। এর মধ্যে ভারতের পক্ষ থেকেও মিলেছে সহায়তার আশ্বাস। এহসান জুয়েলের রিপোর্ট। এ যেন ছবিতে স্মৃতি খুঁজে পাওয়ার চেষ্টা। যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে জীবিকার তাগিদে গিয়েছিলেন কারো পুত্র, ভাই কিংবা কারো স্বামী। তবে বর্তমান পরিস্থিতিতে একদিকে বিদ্রোহী শিয়া হাউতিদের হামলা, অন্যদিকে বিদ্রোহ দমনে সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত জোটের বিমান হামলা চরম ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের জীবন। প্রিয় মানুষগুলো আটকে আছেন, বিমান চলাচল বন্ধ, দেশটিতে নেই বাংলাদেশের দূতাবাস বা মিশন, উদ্ধারের উপায়ও জানা নেই কারো। তাই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে প্রতিনিয়ত দেশের সুখবরের আশায় বসে থাকা স্বজনদের অসহায় আর্তি সরকারের কাছে। আর কোনো খবর নেই, কয় বাবা আমার কোনো আশা নেই। আর যে অবস্থা যা থাকতে যা পূজা সাপ আমি রেলাইছে। ইন্ডিয়া থেকে মানে একটা শিপ গেছে, বাঙালিরা ওইখানে উঠতে চাইছে। ইন্ডিয়া থেকে বলছে যে তোমাদের সরকার যদি না বলে তাহলে আমরা তোমাদের নিতে পারবো না। সরকারের ব্যবস্থা করুক তারা এখানে নিয়ে আসার জন্য। আমার টাকা পয়সার দরকার নেই, আমার কোনো চাকরির দরকার নেই। ইলেকট্রিসিটি নাই, জেনারেটর দিয়ে চলছে, জ্বালানি না থাকলে সেটাও অফ হয়ে যাবে। সো সার্ভাইভাল খুব কঠিন হয়ে যাবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুয়েত দূতাবাসকে দেয়া হয়েছে দায়িত্ব। সেখানকার কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত 300 জনের তালিকা পেয়েছেন তারা। আমরা হটলাইন খুলেছি, এখানে 4-5টা নাম্বারে বিভিন্ন সময় বিভিন্ন জন ফোন করতেছেন। আমরা জিনিসগুলো আসলে কোঅর্ডিনেট করে করতেছি, কে কোথায় কিভাবে আছেন। এই জিনিসটা আসলে এই মুহূর্তে বেশি জরুরি। কতজন আছেন, কোথায় কিভাবে আছেন। ইন্ডিয়া থেকে সহযোগিতা পাওয়া যাবে। এয়ারলাইন থেকে ইন্ডিয়ানের যে শিপ যায় ওখানে ইন্ডিয়ানরা তো নিবে, তার সাথে বাংলাদেশিদেরও আমরা ওই সমস্ত শিপ ব্যবহার করে ওখান থেকে এভাকুয়েট করা হবে। প্রথম লটটা 2-3 দিনের ভিতরে ওখান থেকে এভাকুয়েট করা যাবে ইনশাআল্লাহ। ভারত, চীন সহ বিভিন্ন দেশ জাহাজে করে ফিরিয়ে আনছে তাদের নাগরিকদের। ভারতের সহযোগিতা পেলে শীঘ্রই তাদের জাহাজে করে দেশটির নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন নিজের নিরাপত্তা নিশ্চিত করে ইয়েমেনে যে কেউ থাকতে পারে। ময়মনসিংহে খাবারের বিষক্রিয়ায় 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ আরো 4 সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান এদের সবাই এখন আশঙ্কামুক্ত। আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। একজন ছোট বোন আর একজন আমার হলো মেয়ে, 1 মাসের বড় ছোট, 2 হুহু ভাইজি একসাথে শেয়ার হয়েছে একসাথে। পুলিশ ও স্বজনেরা জানান ত্রিশালের বাদামিয়া গ্রামের আবুল কালামের মেয়ে নাজমা বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে আটা এনে রুটি তৈরি করে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে নাস্তা করেন। রুটি খাওয়ার পরপরই নাজমা ও তার 2 বোন, নানু, খালা, খালাতো বোন সহ পরিবারের 8 সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে 2 শিশুসহ 3 জন মারা যায়। প্রিয়জনদের এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। আটা লুড়ি খায় আমার মায়া চাবড়াইতেছে, আতার শিক্ষার বেড়ে আই পড়ছে হাসপাতাল। যে কয়জনে খাইছে এই কয়জনই মনে করেন সব শেষ। 3 জন মারা গেছে আর 4 জন আছে জীবিত, সিরিয়াস। অসুস্থ 5 জনকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা জানান মারা যাওয়া এবং অসুস্থদের সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত। শিশু ওয়ার্ডে 2 জন মারা গেছে, 3 জন শিশু আক্রান্ত হয়েছে। আমাদের এখানে 4 জন বয়স্ক মহিলা আক্রান্ত হয়েছে, 4 জনের মধ্যে 1 জন মারা গেছে। এটা তো অবশ্যই বিষক্রিয়া।
বিষক্রিয়া। 7 জন মানুষ একই জাতীয় খাবার খাওয়ার পরে আক্রান্ত হওয়া মানেই এখানে বিষ আছে, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের জন্য আটা বিক্রেতা সাইফুল ইসলামকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গতরাতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশু সহ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় সকালে নদীর মোল্লাকান্দিতে ভাসমান অবস্থায় 3 বছরের শিশু মুনিয়ার লাশ উদ্ধার করে কোস্টগার্ড। একই জায়গা থেকে পরে আরও 3 জনের লাশ পাওয়া যায়। এছাড়া রাতে পাওয়া যায় 1 জনের লাশ। ঘটনার পর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে কাজ করছে। গতকাল রাত 8টার দিকে কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকার বাউশিয়ার লঞ্চঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার চাঁদপুরের বেলতলির একটি মেলায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এটি ডুবে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অন্তত 15 জন নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারে প্রায় 70 জনের মতো যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ। বসুরচর নামক স্থানে আমরা ট্রলারটা পাই এবং আমরা কার্যক্রম করে একটা লাশ উদ্ধার করি। পরবর্তীতে আরো 2টা লাশ ক্রমান্বয়ে 2 স্থান থেকে আমরা উদ্ধার করি। আমাদের দুটি দল এসে একটা লাশ উদ্ধার করে। আমরা জানতে পারলাম যে এই ট্রলারে নাকি 70 হইতে 80 জন লোক ছিল। এ পর্যন্ত আমরা 5টি লাশ পেয়েছি। আত্মীয় স্বজনদের কাছে এটি হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি লাশের সৎকার করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা আমরা দিচ্ছি। আমরা সংবাদ পেয়ে দ্রুত এসে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সহায়তায় বসুরচরে ওই যে ট্রলারটি এবং ওই বালকেটটি ভাসতে দেখি আমরা ওইটাকে প্রথমত আটক করি। বালকেটের মধ্যে কোনো লোকজন পাওয়া যায়নি। এদিকে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় মারা গেছে 4 জন, নিখোঁজ রয়েছেন আরও 4 জন। পুলিশ জানায় ঘটনার পর থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে 3 জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে চাঁদপুর থেকে ঢাকার দিকে রওনা হয় ট্রলারটি। দুপুর 1টার দিকে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সাথিবুল বাহার 2 নামে একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারের বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো নিখোঁজ রয়েছেন 4 জন। ট্রলারটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ। দেখছেন সময় সংবাদ। অটিজম আক্রান্তদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি অবজ্ঞা করার সময় শেষ হয়ে এসেছে। রাজধানীতে অটিজম সচেতনতা দিবসে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যেসব বিষয়ে দক্ষতা রয়েছে তা কাজে লাগাতে হবে। অটিজম বা কল্পমগ্ন রোগের কোনো সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত বের করা যায়নি। তবে পরিচর্যার মধ্যে রাখলে অটিজম আক্রান্তরাও সক্ষম ব্যক্তির মতোই কাজ করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, বিশ্বের মোট প্রতিবন্ধীর 80% বাস করেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তাই সরকারের তরফ থেকেও তাগিদ রয়েছে অটিস্টিকদের উন্নয়নের মূল স্রোতে শামিল করার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 8ম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বাংলাদেশে 2টি আইন করা হয়েছে। তাদের ভিতরে সুপ্ত প্রতিভাগুলি বিকশিত করবার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এইগুলি সফলভাবে আমরা যখন বাস্তবায়ন শুরু করেছি, ইতিমধ্যে এটা যখন হবে, তখন এই প্রতিবন্ধী শিশু সমাজে আর বোঝা হয়ে থাকবে না, বরং তারাই আমাদের সমাজে একটা, আমি মনে করব তারা আমাদের একটা অ্যাসেট হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের যোগ্যতা কাজে লাগানোর সুযোগ তৈরি করা না গেলে তাদের উন্নয়নের মূলধারায় যুক্ত করা যাবে না। কর্মক্ষেত্রে যাতে তারা চাকরির সুযোগ পায় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। তাদের ভিতরে একটা সুপ্ত ট্যালেন্ট থাকে, তার একটা এমন একটা বিশেষ যোগ্যতা থাকে যে কোনো একটা বিষয় সে সাংঘাতিক দক্ষতা দেখাতে পারে, কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করা এবং সেটা বিকশিত হতে দেওয়া। একবার বিকশিত হতে দিলেই দেখা যাবে যে তারা হয়তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে
বিরাট বিরাট অবদান রেখে যাচ্ছে। অনুষ্ঠান শেষে অটিস্টিক শিশু কিশোরদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত নিরাপত্তা পেলে আগামী রোববার দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে বেগম খালেদা জিয়া আদালতে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারকের ওপর অনাস্থা জানিয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কাজ পরিচালনা আইনসম্মত হবে না বলেও মনে করেন তিনি। তবে দুদকের আইনজীবী বলছেন, মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। আফজাল হোসেনের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সবশেষ গত বছরের 24 ডিসেম্বর আদালতে হাজিরা দেন। সেদিন বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গত 29 জানুয়ারি ধার্য তারিখে নিরাপত্তার কারণ দেখিয়ে বেগম জিয়া আদালতে হাজির না হলে সাক্ষ্য গ্রহণ পেছানো হয়। 25 ফেব্রুয়ারি পুনরায় নিরাপত্তার কারণ দেখিয়ে হাজির না হলে বিএনপি নেত্রীর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ জজ আদালত, যা এখনো বহাল আছে। বৃহস্পতিবার সকালে বেগম জিয়ার প্রধান আইনজীবী জানান, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলে আগামী রোববার আদালতে হাজির হবেন তিনি। তবে ওই আদালতের বিচারকের উপর অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে বেগম জিয়ার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কাজ পরিচালনা আইনসম্মত হবে না বলেও মনে করেন তিনি। বেগম খালেদা জিয়া আদালতে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে না, তাকে পর্যাপ্ত নিরাপত্তা তিনি পাবেন, তার জানমালের উপরে হুমকি আসবে না, তিনি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে হাজির হবেন। অনাস্থা প্রকাশ করার ক্ষেত্রে আদালত যিনি বিচারক আছেন স্বাভাবিকভাবে তিনি এই মামলাটি আর পড়বেন না যে পর্যন্ত না উচ্চ আদালত থেকে সিদ্ধান্ত না হয়। যদিও দুদকের আইনজীবী বলছে, মামলা চালাতে আইনগত কোনো বাধা নেই। হাইকোর্ট ডিভিশন যদি কোনো মামলায় স্টে দিয়ে থাকে, স্থগিতাদেশ, বিচার কার্য চলার প্রশ্নই আসে না। যদি উচ্চতর আদালত শুধু একটা অ্যাপ্লিকেশন দাখিল করে বসে আছে, হ্যাঁ, বাট কিন্তু কোনো অর্ডার নাই, এডিমপ্রি অর্ডার নেই, স্টে নাই, নিম্ন আদালতের বিচার কাজ চলতে আইনত কোনো বাধা নাই। দুর্নীতির এই 2 মামলায় গত বছরের 19 মার্চ বেগম জিয়া, তারেক রহমান সহ 9 জনের বিচার শুরু হয়। এ পর্যন্ত 63 কার্যদিবসে 7 বার আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ডিসিসি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। দ্বিতীয় দিনে ওয়ার্ড কমিশনার ও সংরক্ষিত আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। তফসিল অনুযায়ী এ পর্যায়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা অবৈধ ঘোষণার 3 দিনের মধ্যে আপিল করতে পারবেন। আজ আপিল করেছেন বিএনপি সমর্থিত ঢাকা উত্তর এর প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার সকাল 9:30টায় ডিসিসি উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় প্রথম দিনের বাকি থাকা 21টি ওয়ার্ড ও 7টি সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এই সিটি কর্পোরেশনের সাধারণ আসনের কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছিলেন 493 জন, আর সংরক্ষিত আসনের জন্য আবেদন পড়েছিল 135টি। রিটার্নিং কর্মকর্তারা জানালেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের বেশিরভাগ ঋণখেলাপি অথবা মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ করেননি। কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংক থেকে যাকে ঋণখেলাপি বলে উল্লেখ করা হয়েছে, এটার সংখ্যা কিছু আসতেছে, কিছু আছে যে হলফনামায় তিনি তার শিক্ষাগত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা লিখেছেন তার সপক্ষে তাকে সার্টিফিকেট দিতে হবে, অ্যান্ড ইট ইজ কম্পালসারি, বাট ওই সার্টিফিকেটটা দেননি, এই কারণে বাতিল হচ্ছে। এদিকে দক্ষিণেও একইভাবে দিনব্যাপী চলে মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের কাজ। এখানেও বাতিলের ধরন ও কারণ একই রকম। রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে প্রার্থীর ভুলের কারণে মনোনয়নপত্র বাতিলের কথা বলা হলেও অনেকেরই অভিযোগ ভোটার তালিকা ও পদ্ধতিগত সমস্যার কারণেই অবৈধ হয়েছে তাদের মনোনয়ন। আমার প্রচুর সময় নষ্ট হয়েছে, যে কারণে আমি হলফনামায় যে আমার সিগনেচার নেই সেটা আমি দেখিনি, কারণ ভোটার লিস্টটা ছিল অসম্পূর্ণ এবং অশুদ্ধ। যেমন আমি 32 নম্বরে থাকি ধানমন্ডি, আমার নাম আমি পেয়েছি ধানমন্ডি 27 নম্বর রোডে। বাতিল হয়েছে, আমি একজনের জামিনদার হিসাবে আছি, উনি অন্য একজনের জামিনদার হিসাবে আমার নাম বলা হয়েছে এখানে, আসিফুর রহমান মানিক, মিয়ামি মিউজিক নামে একটা কোম্পানি, আই ডোন্ট নো, কিন্তু হয়তো ভবিষ্যতে কেউ আমার কাছে উপহার করতে আসতে পারে, আমি তাকে হয়তো দিতে পারি, কিন্তু তারপরে এটা আমি কনফার্ম না। আমি যেহেতু আমি ঋণ খেলাপি না, আমার এটা বাতিল হতে পারে না। তবে যারা এ পর্যায়ে অবৈধ বলে বিবেচিত হচ্ছেন তারা আপিলের সুযোগ পাবেন। আমাদের যদি কোনো থাকে বা আপনার যদি আরো কিছু বলার থাকে, আরো যদি কাগজপত্র থাকে, আপনাকে যদি নিজকে নির্বাচনের যোগ্য হিসাবে আপনাকে যদি
প্রমাণ সাপেক্ষ কিছু যদি থাকে আপনি সেখানে আপিলের মাধ্যমে প্রতিকার পেতে পারেন। আপিলের পর শুনানি আর এরপর আগামী 9 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 10 এপ্রিল। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে এখন পর্যন্ত 23টি সাধারণ এবং 8টি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। ঋণখেলাপি ও তথ্যে অসঙ্গতি থাকায় এর মধ্যে 23 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে 35 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলো। সকাল 9টায় নগরীর মুসলিম হলে স্থাপিত অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। আজ 8টি ওয়ার্ডের 44টি সংরক্ষিত মহিলা এবং 164 জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। এবারে নির্বাচনে অংশ নিতে মেয়র পদে 13 জন, সাধারণ কাউন্সিলর পদে 288 জন এবং সংরক্ষিত মহিলা আসনে 71 জন মনোনয়নপত্র জমা দেন। বাতিলের মধ্যে সংরক্ষিত ওয়ার্ড এবং সাধারণ ওয়ার্ডে মোট 15টি মনোনয়নপত্র বাতিল হয়েছে এ পর্যন্ত। এই 15টির মধ্যে যেই কারণ মেইনলি আমরা বাতিল করেছি সেটি হলো ঋণ খেলাপি অথবা জামানত ঠিকমতো প্রদান না করা অথবা বয়স কম, এই কারণগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। সময় সংবাদে আরো থাকছে। হরতাল অবরোধের কারণে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকে বাড়ছে অলস অর্থের পরিমাণ, কম সুদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এবং সূর্যমুখী ফুল থেকে সহজেই তৈরি হচ্ছে ভোজ্য তেল। স্বল্প জমিতে অল্প পরিশ্রমে ফলন ভালো হওয়ায় চাষে ঝুঁকছেন বরগুনার চাষিরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে। কেবল জাতীয় পার্টিই পারে এ অবস্থার পরিবর্তন করে দেশে শান্তি ফিরিয়ে আনতে। দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। এছাড়া চলমান রাজনৈতিক অবস্থার অবসান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরশাদ। আমরা হতাশায় নিমগ্ন জাতি আছি। আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমি বলছি যাবার জায়গা আছে, জাতীয় পার্টির কাছে আসো তোমরা। লেভেল প্লেইং ফিল্ড চুরি, কথাটা শুনলে হাসি পায়। আমাদের সময় কোথায় লেভেল প্লেইং ফিল্ড ছিল? কোথায় ছিল 91 সালে? সেদিন যে ইলেকশন করতে পারতাম, আমি আবার ক্ষমতা আসতাম, জাতীয় পার্টি কোন ভাই বোনেরা মনে রাখতে হবে, দায়িত্ব আল্লাহ পাক আমাদের দিয়েছেন আজ এই দেশকে উদ্ধার করার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য, এই খুনের হাতে মানুষকে রক্ষা করার জন্য, জালিয়াপুরে মানুষ মারছে তার দেশকে রক্ষা করার জন্য। রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির বিমান দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি অনুসন্ধান শুরু করেছে। সকালে বিধ্বস্ত বিমানটির যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিভাবে এবং কি কারণে বিমানটি ধ্বংস হয়েছে তা বিভিন্ন আলামত সংগ্রহের মাধ্যমে বের করার চেষ্টা করছে 5 সদস্যের তদন্ত দলটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক নাজমুল এনামের নেতৃত্বে আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান শাহ মখদুম বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান নিহত হন। গুরুতর আহত হন প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামাল। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এদিকে হরতাল অবরোধ কর্মসূচি বহাল রেখে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবির যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে রাশিয়ান অ্যাম্বাসেডরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, আর আমাদের সরকারের যিনি প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি গতকালকে পার্লামেন্টে বলেছেন যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যেভাবে সাহায্য করা দরকার আমরা সাহায্য করব এবং নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হবে। এখানে সরকার কোনো তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে না। বিএনপি মাঠে নামার একটা সুযোগ লাভ করেছে। এই যে লেভেল প্লেইং ফিল্ড তাদের মুখ দিয়ে চাওয়াটা শোভা পেত যদি তারা হরতাল অবরোধ প্রত্যাহার করত। সরকার নয়, বিএনপির অফিস তারা নিজেরাই তালাবদ্ধ করে রেখেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের 71তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচনে নাশকতা এড়াতে পেট্রোল বোমা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো উচিত। তাদের নয়াপল্টনের কার্যালয় তারা দাবি করছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে আমাদের অফিস খুলে দিতে হবে, তালা খুলে দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাদের নয়াপল্টনের অফিসের কার্যালয়ে কোনো তালা লাগানো হয় না, তারা নিজেরাই তালা মেরেছে। আজকেই তো আপনারা গিয়ে আপনারা তালা খুলে আপনাদেরকে বসুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হবে না। সমস্ত সন্ত্রাসীদের মানুষ হত্যা করেছেন, আপনাদেরকে ছেড়ে দিতে হবে নির্বাচন করার জন্য, লেভেল প্লেইং ফিল্ড করার জন্য। এই মামার বাড়ির আবদার কোনো অবস্থাতেই পূরণ করা হবে না। পরিষ্কার কথা, কোন অপরাধীর মাত্রা বুঝে আদালত কি বিবেচনা করবেন সেটা হচ্ছে আদালতের এখতিয়ার। সরকার সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। নির্বাচনেও আসবেন, আবার উল্টোপাল্টা কথাবার্তা বলবেন, এই দ্বিমুখী নীতি পরিহার করুন দয়া করে। এই বোমাবাজরা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন তারা ঢাকা শহরে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে পারে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাঁড়াশি অভিযান, একটি কম্বিং অপারেশন পরিচালনা করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের একটি শ্রেণীকক্ষ থেকে ককটেলের মতো দেখতে 5টি বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে ওই শ্রেণীকক্ষে বিভাগের নিয়মিত ক্লাস শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। এ সময় ডিন অফিসের কর্মকর্তারা সেগুলোকে পানিতে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বস্তুগুলো উদ্ধার করে। আতঙ্ক ছড়াতেই শ্রেণীকক্ষে এসব রাখা হতে পারে বলে ধারণা করছেন বিভাগের শিক্ষকরা। নির্বাচিত জনপ্রতিনিধির তদারকির অভাবে পানি সংকট, সড়ক বাতি না থাকা, কারখানার শব্দ দূষণ এবং মাদকের আখড়া সহ নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়তলী উত্তর কাট্টলী ওয়ার্ড। দীর্ঘদিন ধরে অনেকটা নাগরিক সুবিধা বঞ্চিত এ 3টি ওয়ার্ডের মানুষ। নূরজামাল আতিকের ক্যামেরায় নগরীর 9, 10 ও 13 নম্বর ওয়ার্ডের বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 6 বর্গমাইল এলাকায় 2.5 লাখ মানুষের বাস চট্টগ্রামের 9 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে। এর মধ্যে বাঙালি ও বিহারিদের সমন্বয়ে গড়ে ওঠা অসংখ্য বস্তিতে থাকেন প্রায় 1 লক্ষ লোক। মূলত এখানকার মানুষ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বস্তিগুলোতে পানি ও বিদ্যুৎ সংকট চরমে। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচিত কাউন্সিলরের কোনো কার্যক্রম চোখে পড়ে না তাদের। প্রতি মাসে পানি কিনে 200 থেকে 250 টাকা বিল দিই, তারপর আমরা পানি পাচ্ছি না। আমরা একটা গরিবের ঘর থেকে মনে করেন 400 টাকা, 300 টাকা, 500 টাকা এইভাবে বিল নিতেছে। সন্ধ্যার সময় বাসায় বসে একটু পড়বে, কিন্তু কোন জিনিসটা পোলাপানে পড়তে পারে না, কেন কারেন্ট থাকে না, গরম। অন্যদিকে উত্তর পাহাড়তলীর 13 নং ওয়ার্ডটি পাহাড়ি ও বস্তি এলাকা নিয়ে গড়ে উঠেছে। এখানে পাহাড়ে বসবাসকারী ঝুঁকিপূর্ণ মানুষের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। আর শিল্প এলাকা হওয়ায় অতিরিক্ত শব্দ দূষণ এখানে একটি বড় সমস্যা। গ্রাইন্ডিং মেশিনের শব্দ, লেদ মেশিনের শব্দ, এই শব্দটা প্রচুর থাকে, সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত। এখানে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে জাস্ট আলোর জন্য। উত্তর কাট্টলী ওয়ার্ডে রয়েছে আন্তর্জাতিক মানের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। নালা নর্দমা পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পুরো এলাকা। পাহাড়ের পানি আইসা বালি আইসা এখানে বড় হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে জলাবদ্ধ প্রায় 3 ফুট হয়। বৃষ্টি হলে পানি হয়ে যায়, আমরা চলাফেরা করতে পারি না রাস্তায়। ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে আগামীতে নির্বাচিত হলে সমাধানের প্রতিশ্রুতি দিলেন বর্তমান জনপ্রতিনিধিরা। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে। আগামীবার নির্বাচিত হলে এই যে কাজগুলো আমার অসমাপ্ত, এই অল্প সময়ের মধ্যে যে কাজগুলো সমাপ্ত করতে পারিনি, সে কাজগুলো আগামী দিন অবশ্যই সমাপ্ত হবে। এবং এদিকে এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে 9 নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাড়ছে অলস অর্থের পরিমাণ। গত 2 মাসে বিভিন্ন ব্যাংকে জমেছে 76,000 কোটি টাকারও বেশি। এ অবস্থায় সরকারি বন্ডে বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ করলেও অর্থনীতিবিদদের পরামর্শ, সুদের হার কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংক ঋণ বাড়ানো জরুরি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
3 মাসের টানা হরতাল অবরোধের মতো কর্মসূচির কারণে চলমান ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়ায় নতুন করে বিনিয়োগে আসছেন না উদ্যোক্তারা। এই সময় বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমছে ঋণ বিতরণের হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস অর্থ রয়েছে 1,83,000 কোটি টাকারও বেশি। গেল বছর ডিসেম্বর পর্যন্ত যা ছিল 1,07,000 কোটি টাকা, অর্থাৎ মাত্র 2 মাসে অলস অর্থের পাহাড়ে যোগ হয়েছে অতিরিক্ত 76,000 কোটি টাকা। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন বিনিয়োগ কম হয় ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এই অবস্থায় সরকারি বিভিন্ন বন্ডে বিনিয়োগ করছে বাণিজ্যিক ব্যাংক। নতুন কোনো এন্টারপ্রেনার আসছে না, মূলধনী আমদানি, যন্ত্রপাতি আমদানি একটু কমেছে এই মুহূর্তে, সুতরাং এই কারণে ব্যাংকের অলস অর্থের পরিমাণ একটু বেড়েছে। এটা আমার মনে হচ্ছে সাময়িক, যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন এটা আবার স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে যাব বলে আমরা মনে করি। ব্যাংক তো আসলে টাকা নিয়ে নিজের রাখে না, এটা যদি আমি এখানে লেন্ডিং না করতে পারি, সরকারি যেটা বন্ড আছে বা বিল আছে, বন্ড বিল এখানে ইনভেস্ট করে। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর অতি সতর্কতার কারণে ঋণ কার্যক্রম কমছে বলে মত অর্থনীতিবিদদের। এই অবস্থায় ব্যাংকগুলোকে সুদের হার কমিয়ে ঋণ বিতরণে নতুন খাত খুঁজে বের করার পরামর্শ তাদের। হলমার্ক পরবর্তী সময় যেটা, সেখানে শুধু যে সরকারি ব্যাংক না, বেসরকারি ব্যাংক সবাই অনেক বেশি সতর্ক হয়ে গেছে। উদ্যোক্তা শ্রেণী গঠনে ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো বিরাট ভূমিকা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন নতুন তহবিল করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্রক্রিয়ায় যেন খেলাপি হয় না। ব্যাংকারদেরকে এখন কিন্তু আরেকটু উন্নয়নের দিকে এবং আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, না হলে কিন্তু এই অলস টাকা ব্যবহার করা যাবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 7,08,000 কোটি টাকা। এই সময়ের মধ্যে ব্যাংকগুলো তাদের আমানতের বিপরীতে ঋণ দিয়েছে 5,24,000 কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদন। সামাজিক অবহেলার শিকার বাংলাদেশের অটিস্টিক শিশুরা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র একই অবস্থা। শিশুটির যে অটিস্টিক সেটাই চিহ্নিত হয় না অধিকাংশ সময়। আইন থাকলেও সাধারণ স্কুলগুলোতেও ভর্তি হতে পারছে না এই শিশুরা। ফলে স্বাভাবিক জীবনযাপনের সব পথই ব্যাহত হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিচর্যা, সমাজের সহানুভূতি ও সরকারের পৃষ্ঠপোষকতা জনসম্পদে পরিণত করতে পারে অটিস্টিক শিশুদের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এদের কেউ সুন্দর করে গায়, কেউ বা আবার সুন্দর করে আঁকে। তবে সবার ক্ষেত্রে এই প্রতিভার বিকাশের সুযোগ যে ঘটে তা কিন্তু নয়। দেশে অটিস্টিক শিশুদের জন্য সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান থাকলেও নেই কোনো সামাজিক সচেতনতা। ফলে অটিস্টিক শিশুদের পাশাপাশি বিভিন্নভাবে নিগৃহীত হয় তাদের পরিবারগুলো। ঈশ্বর হয়তো বুঝেছেন যে এই ফ্যামিলিতে বা এনাদের কাছেই একটা এরকম বাচ্চা দেয়া যায়। আমি চেয়েছি যে নর্মাল বাচ্চাদের সঙ্গে থেকেও একটু কিছু শিখুক, কিন্তু ও কথা বলে না, কিন্তু স্কুলে ওরা নিতে চায়নি। বিশ্বে প্রায় 7 কোটি অটিস্টিক শিশু রয়েছে এবং প্রতিনিয়ত এই সংখ্যা যখন কেবল বেড়েই চলছে, তখন বাংলাদেশে এ নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। তবে বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশে কমপক্ষে 6 লক্ষ অটিস্টিক শিশু রয়েছে, যাদের অধিকাংশদের ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব হচ্ছে না যে তারা অটিস্টিক। বাংলাদেশে 5 থেকে 6 লাখ মানুষ কিন্তু অটিজমে আক্রান্ত মেবি, এবং তার থেকে বেশিও হতে পারে। আমরা কতটুকু তাদের শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে আনতে পেরেছি, সেবায় আনতে পেরেছি, এটা কিন্তু আসলে বলা খুব কষ্টসাধ্য। অটিজম ম্যানেজমেন্টটা কিছুটা অর্ধি বাণিজ্যকরণ হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে। এই অটিজম ম্যানেজমেন্টটা যদি প্যারেন্টসদেরকে ইনভলভ করা হয় এবং আরও টিচার্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে আরো প্রফেশনাল তৈরি হবে। সরকার 2013 সালে 2টি আইন পাশ করলেও বিষয়টি নিয়ে প্রচারণা না থাকায় অভিভাবকদের অধিকাংশদের কাছেই অজানা থেকে যাচ্ছে শিশুদের অধিকারের বিষয়টি। ডেভেলপমেন্টাল ট্রাস্ট আইন পাশ হওয়ার, এটা 2013-তে পাশ হয়েছে, এবং এটা পাশ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা আক্রান্ত, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের কথাগুলো বলতে পারেন। এমন কোনো জাদুর পরশ নেই যা ছোঁয়ালেই এক নিমেষেই অটিস্টিক শিশুরা স্বাভাবিক জীবন ফিরে পাবে। তাই তো এদের জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রয়াস। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন আব্দুল আওয়াল মিন্টু ও নাসির উদ্দিন আহমেদ পিন্টু। শনিবার আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা দক্ষিণে নাসির উদ্দিন পিন্টু ও উত্তরে আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে তাদের আইনজীবীরা প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেন। পরে শনিবার বিকেল 4টায় আব্দুল আওয়াল মিন্টু ও বিকেল 4:30টায় নাসির উদ্দিন পিন্টুর জন্য শুনানির সময় নির্ধারণ করা হয়।
বিভাগীয় কমিশনার মহোদয় আগামী 4/4/2015 তারিখ বিকাল 4:30টায় আমাদের আবেদনের উপরে শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা ওই দিন বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে শুনানি করব। আমরা নিশ্চিত এবং আমরা আশাবাদী এই জনপ্রিয় নেতার নমিনেশন পেপার বৈধ হবে। আগামী শনিবার বিকেল 4টায় শুনানি হবে এবং আমরা আশা করছি যে আগামী শনিবার হিয়ারিং এর পর যে গ্রাউন্ড নিয়েছি এবং যে বক্তব্য আমরা দেখছি সেই এখানে ন্যায় বিচার পাবে। আব্দুল্লাহ মিন্টু সাহেবের মনোনয়নপত্র আবার বৈধ ঘোষণা করা হবে। আজ কেরানীগঞ্জের গণহত্যা দিবস। সকালে দিনটিকে কেন্দ্র করে সব শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে কেরানীগঞ্জের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। 1971 সালে 2রা এপ্রিল কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা, কালিন্দি, সুভাড্ডা এই 3 এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চের মতোই হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে প্রায় 1,500-এর মতো মানুষ শহীদ হয়। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মাঠে নেমেছে প্রার্থীরা। বুধবার কুইন মেরি ইউনিভার্সিটির পিপলস হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ও একমাত্র বাংলাদেশি এমপি এবং বেথনাল গ্রিনবো আসনের প্রার্থী রুশনারা আলী। সেখানে প্রধান অতিথি ছিলেন লেবার পার্টির সাবেক শীর্ষ নেতা নীল গর্ডন কিননক। তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সার্বিক শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সমস্যার উন্নয়নে আগামী নির্বাচনে রুশনারা সহ লেবার পার্টির সকল প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান। এরপর রুশনারা আলী তার বক্তব্যে বলেন, টরি সরকারের ক্ষমতায়নে টাওয়ার হ্যামলেটসে যে দারিদ্রতার সৃষ্টি হয়েছে তা কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতায় এলে আরও বাড়বে। নির্বাচনী প্রচারণায় তিনি 2010 সালে নির্বাচিত হওয়ার পর নিজের অবদানের কথা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এলাকায় জিপি সার্জারি ও ফায়ার সার্ভিস বন্ধের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অটল ছিলেন তিনি। আবার নির্বাচিত হলে এইসব সুবিধা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ইউরোপীয় অভিবাসী ছাড়া যুক্তরাজ্যে থাকা অন্যান্য দেশের অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা বন্ধ করছে দেশটির সরকার। আগামী 6 এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। বাধ্যতামূলক এই ফি আরোপে দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থী সহ অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে অইউরোপীয় অভিবাসীদের জন্য একে একে বন্ধ হচ্ছে সকল সুযোগ সুবিধা। বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো বিষয়ে অইউরোপীয়দের জন্য বাধ্যতামূলক ফি নির্ধারণের বিষয়টিকে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন অনেকে। একই অ্যাপ্লিকেশন যখন ইউরোপিয়ান সিটিজেন যারা আছে তারা যখন করে তাদের ফি নেওয়া হয় নামমাত্র, ইভেন সামটাইম 55 পাউন্ড অনলি। আমাদের ক্ষেত্রে বিশেষ করে ওভারসিজ যারা ইমিগ্রেট তাদের ক্ষেত্রে কোনো কোনো অ্যাপ্লিকেশন বেসিসে এটা 1000 পাউন্ডেরও বেশি তারা চার্জ করে। রিসেন্টলি তারা যেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে স্টুডেন্টদের এবং মাইগ্রেন্টদের 200 পাউন্ড এবং 150 পাউন্ড মেডিকেলের সারচার্জ হিসেবে, আমি সেটা মনে করি এটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ। জীবনযাত্রার খরচ বৃদ্ধি, একের পর এক ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নতুন করে চিকিৎসা ফি আরোপ করায় বিপাকে পড়েছেন দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। এই দেশে ইমিগ্রেন্টরা খুবই কষ্টের মধ্যে আছে, বিভিন্নভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ইমিগ্রেন্ট প্রবলেমগুলো। এর মধ্যে 200 পাউন্ডের ইমিগ্রেন্টের জন্য যেটা এক্সট্রা ফি, এটা আসলে এক দৃষ্টিতে আমি মনে করি হিউম্যান রাইটস বিরোধী। স্টুডেন্টরা আমরা এমনিতেই অনেক সমস্যার সম্মুখীন এখানে, তার উপর 150 পাউন্ড করে পার ইয়ার পে করা ব্রিটেনের মতো জায়গা আসলে অসম্ভব। আমি গত 5 বছরও যাই নেই এনএসএসে কোনো চিকিৎসার জন্য বা যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না, আমরা নর্মালি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। সো এই এক্সট্রা কস্টটা আসলে না করলেই পারতো তারা। এ ধরনের উদ্যোগ বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেন বিমুখ করতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। দেশটির অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন অনেকে। লন্ডনের মতো জায়গায় যেখানে আপনার লিভিং কস্ট বাড়তেছে, আপনার অন্যান্য এক্সপেন্স বাড়তেছে, যেখানে ট্যাক্স বাড়তেছে, এভরিথিং যেখানে ইনক্রিজিং, সেখানে এক্সট্রা 200 পাউন্ড ব্যয় করা প্রত্যেকটা ইমিগ্রেন্টের জন্য খুবই হার্ড, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট ইট উইল বি ভেরি বার্ডেন। সো যদি ব্রিটিশ গভর্নমেন্ট এভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আলটিমেটলি তারা আসলে ফরেন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লুজ করবে। বৈষম্যমূলক ফি আরোপ না করে দেশটিতে থাকা অভিবাসীদের জনশক্তিতে রূপান্তর ব্রিটিশ সরকার ও অভিবাসী উভয়ের জন্যই মঙ্গলজনক বলে মনে করছেন অভিবাসীরা।
সময় সংবাদ, যুক্তরাজ্য। বরগুনায় দিন দিন বাড়ছে সূর্যমুখীর চাষ। কম জমিতে অল্প পরিশ্রমে অন্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে, আশানুরূপ ফলন পাওয়ায় ও খুব সহজে সূর্যমুখী থেকে ভোজ্য তেল তৈরি করতে পারায় চাষিরা এ চাষের দিকে ঝুঁকছেন। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় রবি মৌসুমে কৃষি জমিতে কোনো চাষাবাদ করত না বরগুনার কৃষকেরা। তবে বর্তমানে এখানকার কৃষি জমিগুলোতে দেখা মিলছে খণ্ড খণ্ড সূর্যমুখী ক্ষেতের। চাষাবাদের 100 দিনের মধ্যে সূর্যমুখীর বীজই পরিপক্ক হয় এবং আবাদকালে মাত্র 2 বার সেচ দিতে হয়। স্বল্প শ্রমে বেশি ফলন হয়, বেশি লাভবান হচ্ছেন কৃষক। আবার অনেকেই সূর্যমুখীর বীজ থেকে তৈরি করছেন ভেজাল মুক্ত ভোজ্য তেল, যা দিয়ে পরিবারের সারা বছরের চাহিদা পূরণ করে আয় করছেন বাড়তি টাকা। ফলন ভালোই হইবে, তাতে এবার তো দেখা যায় যে লাভ ভালোই আছে। ফলনও ভালো, তাছাড়া চাষবাসও সব দিক দিয়ে হাসির সব দিক দিয়ে ভালো। বাজার থেকে তৈল কিনলে অনেক ভেজাল পাওয়া যায়, সেই করে আমরা নিজেরা তৈরি করিয়া নিজেরা খাই অথবা বিক্রিও করি। এদিকে জেলার কৃষি বিভাগ বলছে, তাদের সহায়তায় আগামীতে আরো বাড়বে সূর্যমুখীর আবাদ। সূর্যমুখীর ফুল আসা আরম্ভ হয়েছে এবং অনেক বড় বড় ফুল, এবং আমরা আশা করি যে অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষ করে চাষিরা বেশি লাভবান হবে এবং আগামী বছর অনেক চাষি আরো বেশি ব্যাপকভাবে আবাদ করবে। জেলায় এবছর 1600 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 1040 হেক্টর বেশি। সময় সংবাদ, বরগুনা। জঙ্গিবাদ ও মৌলবাদী শক্তি গণতন্ত্র ও গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্র ও গণমাধ্যম যৌথভাবে জঙ্গিবাদ দমনে কাজ করলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। চক্রান্তকারী শক্তি, অশুভ গণতান্ত্রিক শক্তি, জঙ্গিবাদী শক্তি ও অপসাংবাদিকতার এক গভীর যোগসাজশ গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য মহা হুমকি স্বরূপ। আসুন এ জঙ্গিবাদী, উগ্রবাদী ও অশুভ অগণতান্ত্রিক শক্তির এই অস্ত্র হলুদ সাংবাদিকতাকে মোকাবেলা করার জন্য আমরা সবাই একজোট হয়ে যেন কাজ করি। যৌতুকের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতন করায় অভিযুক্ত স্বামীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। সকালে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। এ সময় তারা নির্যাতিত শিক্ষার্থী নুসরাত জাহান তুষ্টির স্বামী সেনাবাহিনীর মেজর নাজিরের বিচারের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া হলেও পুলিশ মামলা নিচ্ছে না। এ সময় শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থীরা আগামী রোববারের মধ্যে মেজর নাজিরের বিরুদ্ধে মামলা নেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। যৌতুক চেয়ে সেনাবাহিনীতে কর্মরত একজন কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করায় তার অপসারণও দাবি করেন তারা। দেশের বাইরের খবর। অবশেষে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পেল ফিলিস্তিন। আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিনদের কূটনৈতিক এ অর্জনকে মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর ভিত্তিতে ইসরায়েল ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী অন্য দেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ফিলিস্তিন কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন ফিলিস্তিনি নেতারা। ইসরায়েলি আগ্রাসনের বিচারের লক্ষ্যে গত 2 জানুয়ারি রোম সংবিধিতে স্বাক্ষর করে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করে ফিলিস্তিন। বুধবার সংস্থাটির 123তম সদস্য হয় তারা। অপরাধ আদালতের প্রধান কার্যালয়ে অনাড়ম্বরভাবে একে উদযাপন করেন উপস্থিত ফিলিস্তিনিরা। এই অর্জনের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ইসরায়েলকে আইনের আওতায় আনার দ্বার উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন ফিলিস্তিনি কূটনীতিকরা। আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে ও আইনগত ব্যবস্থা নিতে ফিলিস্তিন এখন থেকে তাদের এই হাতিয়ার ব্যবহার করতে পারবে। ইসরায়েলকে এবার জবাবদিহি করতে বাধ্য করা যাবে। ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত করতে এরই মধ্যে আদালতের কৌঁসুলিদের অনুমোদন দেওয়ার বিষয়ে কাগজপত্র প্রদান করা হয়েছে। গত বছরের জুনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 2200 ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারায়, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ।
তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এমন একটা রাজনৈতিক ইস্যু যেখানে তেল আবিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইসিসি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। তাই সদস্যপদ পেলেও এ বিষয়ে তদন্ত শুরুর জন্য অপেক্ষা করতে হবে ফিলিস্তিনিদের। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ বিশেষ অপরাধের বিচারের একমাত্র স্থায়ী আদালত আইসিসির সদস্য নয় ইসরায়েল। এ কারণে ফিলিস্তিন কেবল ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত ইসরায়েলি অপরাধের বিচার চাইতে পারবে। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 20 জন নিহত ও 36 জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির প্রধান শহর খোস্তের গভর্নর হাউসের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গভর্নর হাউসের সামনে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে হামলা করা হয়। আহতদের মধ্যে একজন সংসদ সদস্য রয়েছে বলেও জানা গেছে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার না করলেও কর্মকর্তাদের ধারণা তালেবান এই হামলার পেছনে দায়ী। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য সম্ভাব্য সফরসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সফরে বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে, 1টি টি20 ও 2টি টেস্ট খেলার কথা রয়েছে পাকিস্তানের। সূচি অনুযায়ী 17 এপ্রিল মিরপুরে টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে পাকিস্তান। 19 ও 22 এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুটি দল। সফরের একমাত্র টি20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 এপ্রিল। এই ম্যাচটিও মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 28 এপ্রিল খুলনায় পাকিস্তানের মুখোমুখি হবে মুশফিক সাকিবরা। দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 মে ঢাকার মিরপুরে। এর আগে 13 এপ্রিল পাকিস্তান দলের ঢাকায় আসার কথা রয়েছে। পাশাপাশি 15 এপ্রিল সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 11 মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ খেলতে আজ বিকেলে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আইপিএল এ মাত্র 2টি ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে সাকিবকে। 13 এপ্রিল 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 1টি টি20 খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় দলের এই ব্যস্ত সূচির কারণে গেল 31 মার্চ বিসিবি থেকে মাত্র 2টি ম্যাচ খেলার জন্য অনাপত্তি পত্র পান সাকিব আল হাসান। 8 ও 11 এপ্রিল আইপিএল এ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2টি ম্যাচ খেলে 12 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। আর এ কারণে 5 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ দেখা যাবে না তাকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে সরকারের প্রতি সহযোগিতার আবেদন স্বজনদের। আগামী 2 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর আশাবাদ কুয়েত দূতাবাসের। ময়মনসিংহের ত্রিশালে খাবারে বিষক্রিয়ায় 2 শিশু সহ 4 জনের মৃত্যু। আটক করা হয়েছে দোকানিকে। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। শেষ হলো সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। 3 দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। 7 এপ্রিল থেকে প্রচারণা শুরু। এবং ইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত ব্রিটেনের। গুনতে হবে বাড়তি ফি। প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।